বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার শিবাজি উৎসব কবিতায় লিখেছেন, এক ধর্ম রাজ্য পাশে খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারত বেঁধে দিব আমি। একথা শুধু কবির কল্পনা ছিল না, বাস্তবে শিবাজি মহারাজ তার এই আদর্শকে কাজে রূপায়িত করেছিলেন। সেই মধ্যযুগে ভারতের বেশিরভাগ অংশকে তখন প্রবল প্রতাপান্বিত বিদেশি মুঘল রাজশক্তি তার তরবারির জোরে পদানত করেছিল। দার-উল হরকে দার-উল ইসলামে পরিণত করার জন্য গোড়া যুদ্ধবাজ ধর্মান্ধ আওরঙ্গজেবের নেতৃত্বে ইসলামিক আক্রমণ দাক্ষিণাত্যের বিজাপুর ও গোলকুন্ডার দিকে ধাবিত হয়েছে। এই ধরনের এক পটভূমিকায় শিবাজির উত্থান হয় দাক্ষিণাত্যের মহারাষ্ট্রে। শাহজি ভোসলের দ্বিতীয় পুত্র শিবাজির জন্ম জুন্নার শহরের কাছে শিবনের গিরি দুর্গে 1627 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল। তার পরিবারের দাবি অনুযায়ী তারা রাজা পুরু এবং উদয়পুরের রানাদের বংশধর। শিবাজির পিতামহ মালৌজি উদয়পুর থেকে আগত। তার পূর্বপুরুষদের মতন মালৌজিও একজন বেতনভোগ সৈনিক ছিলেন। তার পিতা শাহজি ভোসলে বিজাপুরে 1636 সালে চাকুরি নিয়ে চলে যান। ফলে ওই বাল্য বয়সেই শিবাজি ও তার মাকে পুনা শহরে দাদাজি কণ্ডদেব নামক এক নিষ্ঠাবান ব্রাহ্মণের অভিভাবকত্বে পাঠিয়ে দেওয়া হয়। ফলে শিবাজিকে বাল্য বয়স থেকে কঠিন পরিস্থিতির মধ্যে মানুষ হতে হয়েছিল। দাদাজি কণ্ডদেবের সঠিক অভিভাবকত্ব ও মায়ের উপযুক্ত স্নেহ ও তত্ত্বাবধানে শিবাজি বড় হন। 1647 খ্রিস্টাব্দের 7ই মার্চ দাদাজি মারা যান। ফলে শিবাজি মাত্র 20 বছর বয়সে নিজেই নিজের কর্তা হয়ে বসেন। আর এর মধ্যেই তিনি সামরিক ও সাধারণ প্রশাসনে নিজেকে শিক্ষিত করে নিয়েছিলেন। তিনি মাউলি জাতির লোকেদের নিয়ে এক সুশিক্ষিত সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। এরই মধ্যে বিজাপুরের সুলতান দীর্ঘ অসুস্থতায় পড়ে এবং প্রায় 10 বছর পীড়িত থাকে। শিবাজির সামনে সুযোগ উপস্থিত হয় এবং তিনি এই সুযোগে তোরনা দুর্গ দখল করে নেন। তাছাড়া তিনি সরকারি তহবিল থেকে 2 লক্ষ হুন প্রাপ্ত হন। এই অর্থ দিয়ে তিনি রাজগড়ে এক দুর্গ নির্মাণ করেন। এইভাবে শিবাজি তার অভিক্ষিপ্ত পথে এগোতে শুরু করেন। এরপরে ধারাবাহিকভাবে তিনি একের পর এক যুদ্ধে লিপ্ত হন। মোগলদের সঙ্গে তার সংঘর্ষ শুরু হয় 1657 সালে। শিবাজি যুদ্ধে যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন এই নীতি অবলম্বন করে চলতেন। যেখানে যেমন সেখানে তেমন নীতি অবলম্বন করেছিলেন শিবাজি। তার নীতি ছিল শঠে ষাঠ্যং সমাচরেত, অর্থাৎ শঠকে শঠতাপূর্বক বিনাশ করা। মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণের নীতি অবলম্বন করে তিনি একে একে বিজাপুরের সেনাপতি আফজল খাঁকে হত্যা করেছিলেন 1659 খ্রিস্টাব্দে। তারপরে শায়েস্তা খাঁকে রাত্রে হঠাৎ আক্রমণ করেছিলেন। দক্ষিণ কোঙ্কণে রাজ্য বিস্তার, সুরাট বন্দর লুট, 1664 সালে মুঘলদের সঙ্গে যুদ্ধ, জয়সিংহের সঙ্গে সাক্ষাৎ ও পুরন্দরের সন্ধি, আগ্রায় আওরঙ্গজেবের সাক্ষাৎ ও বন্দী হওয়া, বন্দী অবস্থায় পলায়ন ও স্বদেশে প্রত্যাগমন ইত্যাদি ঘটনা পর পর ঘটে যায়। বন্দী দশা থেকে ফিরায় শিবাজি 3 বছর অর্থাৎ 1667 থেকে 1669 সাল চুপচাপ ছিলেন। কিন্তু তারপরে 1670 সালের জানুয়ারি থেকেই আবার যুদ্ধ শুরু করলেন মুঘলদের সঙ্গে। মুঘলদের কাছ থেকে একের পর এক দুর্গ দখল করতে শুরু করলেন তিনি। অপ্রস্তুত ও গৃহ বিবাদে লিপ্ত মুঘলরা তার সঙ্গে পেরে উঠলেন না। চারিদিকে শিবাজির জয় জয়কার হলো। পরপর সুরাট লুণ্ঠন, ডিন্ডোরির যুদ্ধ, ভেরার ও বাগলানা লুণ্ঠন ও অধিকার, কলি অধিকার ইত্যাদি সম্পন্ন হলো। প্রবল প্রতাপান্বিত মোগলেরা শিবাজির সঙ্গে যুদ্ধে ব্যতিব্যস্ত হয় এবং তাদের গুরুত্ব কমে যায়। ভারতের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের এই অবস্থায় অপূর্ব বর্ণনা দিয়েছিলেন তার শিবাজি উৎসব কবিতায়। তারপরে শূন্য হলো ঝঞ্ঝা ক্ষুব্ধ নিভীর নিশীতে দিল্লি রাজশালা, একে একে কক্ষে কক্ষে অন্ধকারে লাগিল মিশিতে দীপালোকমালা। সবলুব্ধ গৃদ্ধদের ঊর্ধ্বস্বর বিভৎস চিৎকারে মোগল মহিমা, রচিল শ্মশান শয্যা মুষ্টিমেয় ভস্য রেখাকারে হলো তার সীমা। শিবাজির সাম্রাজ্য স্থাপন ও তার রাজ্যাভিষেক ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিক দর্শনের সূচনা করে। তার মধ্যে হিন্দু রাজনীতি ও স্বদেশ নীতির সমস্ত শ্রেষ্ঠ গুণগুলোই প্রতিভাত হয়েছিল। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, স্বদেশনিষ্ঠ, দৃঢ়, সৎ, সক্ষম প্রশাসক।
তিনি ছিলেন মা ভবানী এবং নিজের মাতৃদেবী জিজাবাইয়ের প্রতি অনুগত ও একান্ত শ্রদ্ধাশীল। শত্রুর প্রতি তিনি ছিলেন নির্মম, কিন্তু মহিলা, শিশু এবং নিজেদের লোকের প্রতি ছিলেন দয়াল। সমস্ত ধর্মের প্রতি তিনি ছিলেন শ্রদ্ধাশীল। সমস্ত ধর্মগ্রন্থের প্রতি তার ছিল অসীম শ্রদ্ধা। তিনি তার গুরু স্বামী রামদাসের প্রতি ছিলেন অসীম শ্রদ্ধাশীল। তিনি গুরু রামদাসের প্রতিনিধি হিসেবে রাজ্য শাসন করতেন। তিনি ছিলেন কর্মযোগের উপর আশ্রিত এক আদর্শ নৃপতি। তার গুরু রামদাস সর্বদা তাকে আদর্শ রাজা বলে উল্লেখ করে গেছেন, আর শিবাজিও সর্বদা গুরুর উপদেশ অনুযায়ী রাজকার্য করে গেছেন। বিভিন্ন রাজ্য দখল এবং দক্ষিণ ভারতে বিশাল সাম্রাজ্য গঠন করলেও তিনি নিজেকে রাজা হিসেবে কখনো ঘোষণা করেননি। ফলে অন্যান্য রাজারা তাকে এক জাগিরদারের পুত্র হিসেবেই গণ্য করেছিল। এর ফলে তার অনেক অসুবিধা ও ক্ষতিও হয়েছিল। তাছাড়া তাদের মধ্যে অতি পুরনো বংশগুলি যেমন মোড়ে, যাদব, নিম্বলকর ইত্যাদি শাহজিও শিবাজিকে ভুইফোর অকুলীন বলে অবজ্ঞা করত। তাছাড়া শিবাজির প্রজারাও অসুবিধায় পড়েছিল, কারণ যতদিন না তিনি রাজা হিসেবে গণ্য হন ততদিন তার প্রজারা তাদের পূর্বের রাজাদের প্রজা। সুতরাং নিয়ম অনুযায়ী তারা শিবাজির শাসন মানতে বাধ্য ছিল না। এমত অবস্থায় তিনি নিজেকে এক স্বাধীন হিন্দু নরপতি হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিলেন। এছাড়া মহারাষ্ট্রের সকল মানুষ দেশের স্বাধীন হিন্দু রাজার হিন্দবী স্বরাজ স্থাপনের জন্য উৎসুক ছিল। তিনি প্রচার করলেন যে ভারতবর্ষে হিন্দু রাজত্বকাল যে পদ্ধতিতে পুরাতন সম্রাটদের অভিষেক হতো, ঠিক সেইভাবে তিনি নিজেকে হিন্দু ভারতের রাজা হিসেবে অভিষিক্ত করবেন। সেই অনুযায়ী 1674 খ্রিস্টাব্দের জুন মাসে রাজ্যাভিষেক অনুষ্ঠিত হবে বলে স্থির হয়। বিরাট সমারোহের উপযোগী হন। নানা ধরনের জাঁকজমকপূর্ণ সজ্জায় রাজধানী রায়গড় সুসজ্জিত করা হয়। কিন্তু শাস্ত্র অনুযায়ী ক্ষত্রিয় ভিন্ন অন্য জাতের লোক রাজা হতে পারে না, অথচ সেই যুগে ফোসলে বংশ শূদ্র বলে গণ্য হতো। এই অবস্থায় শিবাজির মুন্সি বালাজি আফজি মারাঠা জাতির সর্বশ্রেষ্ঠ পণ্ডিত কাশী বিশ্বেশ্বর ভট্ট, ডাকনাম গাগা ভট্টকে রাজি করালেন। গাগা ভট্ট শিবাজির ক্ষত্রিয় তত্ত্ব প্রমাণে এবং তার আদি পুরুষরা যে সূর্যবংশীয় চিত্তৌড়ের মহারানার বংশ তা লিখিতভাবে জানিয়ে দিলেন এবং অভিষেক ক্রিয়ায় নিজে প্রধান পুরোহিত হিসেবে কাজ করতে সম্মত হলেন। ভারতবর্ষের সকল প্রদেশের পণ্ডিতগণ এই রাজ্যাভিষেকে আমন্ত্রিত হলেন। 11,000 ব্রাহ্মণ ও তাদের স্ত্রী পুত্র নিয়ে 50,000 লোক রায়গড় দুর্গে হাজির হল। অভিষেকের পূর্বে প্রয়োজনীয় সব অনুষ্ঠান সম্পন্ন হলে শিবাজি প্রথমে নিজের গুরু রামদাস স্বামী এবং মাতা জিজাবাইকে বন্দনা করে তাদের আশীর্বাদ গ্রহণ করলেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে অভিষেক হল ছত্রপতি শিবাজি। ইংরাজি 1674 খ্রিস্টাব্দের 6 জুন। সেদিন খুব ভোরে উঠে শিবাজি প্রথমে মঙ্গল স্নান ও কুলদেব, দেবী মহাদেব ও মা ভবানীর পুজো, কুলগুরু বালম ভট্টের পুজো, পুরোহিত বিশ্বেশ্বর ভট্ট এবং অন্যান্য পণ্ডিত এবং সাধুদের বন্দনা ও বস্ত্রালঙ্কার দান করলেন। তারপর অভিষেক স্নান সম্পন্ন অন্যান্য ক্রিয়াকর্ম সম্পন্ন করে সিংহাসন গৃহে প্রবেশ করলেন। অনুষ্ঠানাদির পরে তিনি সিংহাসনে উপবেশন করলেন। উপস্থিত ব্রাহ্মণগণ উচ্চৈঃস্বরে শ্লোক পাঠ করে রাজাকে আশীর্বাদ করলেন। প্রথমে গাগা ভট্ট, তারপরে অষ্টপ্রধান এবং ব্রাহ্মণগণ মহারাজাকে আশীর্বাদ করলেন। পণ্ডিত গাগা ভট্ট গঙ্গা, সিন্ধু, যমুনা, গোদাবরী, কৃষ্ণ ও কাবেরী নদীর পবিত্র জল তার মস্তকে সিঞ্চন করলেন এবং অভিষেক মন্ত্র পাঠ করলেন। তার মাথার উপর রাজছত্র ধরা হলো। তাকে শককর্তা, ক্ষত্রিয়, কুলবন্ত এবং ছত্রপতি উপাধিতে ভূষিত করা হলো। এইভাবে তার রাজ্যাভিষেক সম্পূর্ণ হয়েছিল। কিন্তু তার মা জিজাবাইয়ের ঠিক পরেই 18 জুন 1674 সালে মাত্র কয়েকদিনের মধ্যেই প্রয়াত হন। একে খারাপ লক্ষণ মনে করে আবার 24 সেপ্টেম্বর 1674 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার তার অভিষেক ক্রিয়া সম্পন্ন হয়। এইবার অভিষেক সম্পন্ন হয় তান্ত্রিক পথে এবং এতে পৌরোহিত্য করেন নিশ্চলপুরী। শিবাজি মহারাজের এই রাজ্যাভিষেকের তাৎপর্য ভারতীয় এবং হিন্দু সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যযুগের মুসলমান শাসনের দীর্ঘতম সকাল কাটিয়ে আবারও ধুমধাম করে এক হিন্দু রাজার রাজ্যাভিষেক হিন্দু জাতির মধ্যে এক নতুন আশা এবং ভরসার সঞ্চার করেছিল। প্রখ্যাত ঐতিহাসিক স্যার যদুরাজ সরকার বলেছিলেন, একতাহীন নানা খণ্ড রাজ্যে বিচ্ছিন্ন মুসলমান রাজার অধীন এবং পরের চাকর মারাঠাদের ডাকিয়া আনিয়া শিবাজি প্রথমে নিজ কার্যের দ্বারা দেখাইয়া দিলেন যে তাহারা নিজেই নিজের প্রভু হইয়া যুদ্ধ বিরতি পারে। তাহার পর স্বাধীন রাজ্য স্থাপন করিয়া তিনি প্রমাণ করিলেন যে বর্তমানকালের হিন্দুরাও
রাষ্ট্রের সব বিভাগের কাজ চালাইতে পারে, শাসন প্রণালী গড়িয়া তুলিতে, জলে স্থলে যুদ্ধ করিতে, দেশের সাহিত্য শিল্প পুষ্টি করিতে, বাণিজ্য পথ গঠন ও পরিচালন করিতে, ধর্ম রক্ষা করিতে তাহারা সমস্ত জাতীয় দেহকে পূর্ণতা দান করিবার শক্তি তাহাদের আছে। শিবাজীর চরিত্র কথা আলোচনা করিয়া আমরা এই শিক্ষা পাই যে প্রয়াগের অক্ষয় বটের পতন হিন্দু জাতির প্রাণ মৃত্যুহীন কত শত বছরের বাধা বিপত্তির ভার ঠেলিয়া ফেলিয়া আবার মাথা তুলিবার, আবার নতুন শাখা পল্লব বিস্তার করিবার শক্তি তাহাদের মধ্যে নিহিত আছে। ধর্মরাজ্য স্থাপন করিলে, চরিত্র বদলে বলিয়ান হইলে, নীতি ও নিয়মানুবর্তিতাকে অন্তরের সহিত মানিয়া লইলে, স্বার্থ অপেক্ষা জন্মভূমিকে বড় ভাবিলে, বাগাড়ম্বর অপেক্ষা নীরব কার্যকে সাধনার লক্ষ্য করিলে জাতি অমর অজেয় হয়। এই ছিল শিবাজির উত্থানের কাহিনী। ধৈর্য থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।